Okay, thank you very much. And now we are going to start our class. আচ্ছা আমরা প্রথম ক্লাসে গত ক্লাস যেহেতু প্রথম আমরা প্রাথমিক কিছু কথা বলেছিলাম, তিনটা ওয়ে বলছিলাম, আপনাদের কি মনে আছে তিনটা ওয়ে? কোন কোন তিনটা ওয়েতে আমরা প্র্যাকটিস করব? দেখি তো একজন বলেন তো যে কোন কোন ওয়ে গুলো বলছিলাম, যে ওয়ে গুলোতে আমরা হচ্ছে বাকি মাসগুলো অর্থাৎ আগামী প্রায় 3 মাস ধরে আমরা যে ক্লাসগুলো করব, এই পুরা করে আমরা যে ক্লাসগুলো করব বলছিলাম তিনটা ওয়েতে আমরা প্র্যাকটিসটা চালাবো। কারণ কি মনে আছে এই তিনটা ওয়ে? জি স্যার, মনে আছে। জামাল বলো তো। জি স্যার, মনে আছে। আমরা যখন প্র্যাকটিস করবো তখন প্র্যাকটিস করার জন্য তিনটা ওয়েতে প্রথম নাম্বার হলো 1 to 1। আবার আমাদের কোনো বন্ধু আমরা বা একজন যখন কথা বলবো বাকিরা একটু মিউট করে রাখে, হ্যাঁ, কারণ হচ্ছে পরবর্তীতে ভিডিও রেকর্ড হচ্ছে তো নয়েজ হবে। যে কথা বলবে শুধু সেই ই করে রাখবে। হ্যাঁ জামাল বলো। আমাদের প্র্যাকটিসের জন্য তিনটি ওয়ে আছে, তার মধ্যে প্রথম নম্বরটি হলো 1 to 1। কোনো বন্ধু বা কোনো 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 বন্ধু বা কোনো পরিবারের সাথে বা কোনো কোম্পানি বা কোনো মানে 1 to 1 হই। আচ্ছা, এক নাম্বার বলছিলাম সিলেক্ট আ ফ্রেন্ড অর কোম্পানি, তাই না? হ্যাঁ এমন হ্যাঁ একজন হ্যাঁ হ্যাঁ বন্ধুকে বেছে নেওয়া, এমন একজন সঙ্গকে বেছে নেওয়া যার সাথে আমি ডেইলি আমি আমার প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারি। কি প্র্যাকটিস করব? আমি বলছিলাম ইফ উই নো অনলি ওয়ান ওয়ার্ড উই হ্যাভ টু স্পিক ফার্স্ট। আমরা যদি একটা শব্দও জানি সেই একটা শব্দ দিয়েই কথা বলা। ওই যে ছোট বাচ্চার মতো, মনে আছে ছোটবেলায় দেখবা যে 2.5 বছর 3 বছরের একটা বাচ্চা প্রথমে মা এইটাই বলতে পারে না, বাবা হ্যাঁ উল্টা পাল্টা বলে, কিন্তু সে বলেই, ঠিক আছে? মাছের দেখবা যে মাম বলে কিন্তু সে বলতেইছে। আবার দেখবা যখন হাঁটা শেখে বারবার পড়ে যাচ্ছে কিন্তু সে যতবার পড়ে যাচ্ছে আবার উঠে দাঁড়ায়। সেই জন্য আমরা কতটুকু জানি এইটা কখনোই আমার কনসিডারেশনে নিয়ে আসা যাবে না, আমার ব্রেনে মাথায় নিয়ে আসবো না আমি তো কিছুই জানি না, এখনই ইংরেজি শুরুই করি নাই। কিন্তু আমাদের কোর্সের সত্য হচ্ছে আমি আজ এনরোল হয়েছি, আজকে থেকেই একটা ওয়ার্ড জানলেও কথা বলার চেষ্টা করতে হবে। তাহলে প্রথম নাম্বার কিভাবে কথা বলবো? আমি আমার যেই বন্ধুটা সেও ইংরেজি শিখতে যাচ্ছে তার সাথে কথা বলতে পারি, অথবা আমরা গ্রুপে অনেকেই আছি এখানে এখানে কথা বলতে পারি, তাই না? আবার আমি ডেইলি আপনাদের টপিক দিচ্ছি, যেমন আজকের টপিক নিয়ে অনেকেই ভিডিও দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ নিয়ে আপনার যে ভিডিও, প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি। এইভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা এক একটা করে ভিডিও দিব। হ্যাঁ, একটা পর্যায়ে যে দেখা যাচ্ছে এমন একটা টপিক দেব যেই টপিকটা কোনো দেখা যাচ্ছে প্রিপেয়ার করে দিব না, আপনি নিজেই বানিয়ে বলবেন, ঠিক আছে? ডে বাই ডে আগাতে থাকবো। তাহলে প্রথম নাম্বার হচ্ছে কথা বলা। কার সাথে কথা বলবো? একজন বন্ধুকে বা একজন এমন একজন সঙ্গকে ইংরেজিটা শিখতে চাচ্ছে। অথবা আমাদের প্রতি সপ্তাহে 2 দিন ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়, তাই না? মনে আছে কি কি বার? শুক্রবার রাত 10টায় এবং হচ্ছে সোমবার ঠিক রাত 10টায় হচ্ছে আমাদের ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়। সেখানেও প্রথম দিকে শুনতে পারি, অথবা আমাদের টপিক আগেই দেওয়া থাকে, প্রয়োজনে আমি টপিক প্রথম দিকে একটু মুখস্থ করে ফেলবো, টপিক মুখস্থ করে প্রয়োজনে আমি কিছু বলবো, তাই না? সেই জন্য 1 পাও 2 পাও, একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড, একটা বাক্য 2টা বাক্য, এইভাবে করতে করতে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে বেটার ওয়ানে আবিষ্কার করে ফেলবো। সেই জন্য নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আর একজন বলি, আমরা দ্বিতীয় নাম্বার ধাপ কি বলেছিলাম? কথা বলার দ্বিতীয় নাম্বার ওয়েটা, হ্যাঁ নিজে নিজে কথা বলা। ভেরি গুড। অর্থাৎ টক টু উইথ মাইসেলফ। আমরা বলেছিলাম যে ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইয়োরসেলফ। হ্যাঁ, একটা কথা আছে, আপনি পৃথিবীতে আপনিই সবচেয়ে ভালো বন্ধু আপনার, নিজেকে চিনা। সক্রেটিসের একটা কথা আছে, নো দাই সেলফ। আমাদের ধর্মও তাই বলে, যে মানুষ তার নিজেকে চিনলো সে তার স্রষ্টাকে চিনলো। আমাদের অধিকাংশ জীবনে আমরা নিজেকে নিয়ে কম ভাবি, নিজে কি হতে চাই, কি করতে চাই, বা কোনটা ভালো লাগে, নিজেকে যে একটু সময় দেওয়া, এই জিনিসটা করি না। সেজন্য আমি বলেছিলাম টক টু উইথ মাইসেলফ, নিজের সাথে কথা বলা। এটা কিন্তু আমরা অনেক সময় করি, দেখবেন যে আপনি যখন একা রুমের মধ্যে থাকেন অনেক সময় অনেক কিছু ভাবেন, অর্থাৎ আপনার ব্রেন সবসময় কাজ করে। তাহলে দ্বিতীয় নাম্বার আমি গতকালকে কি বলেছিলাম? নিজের সাথে কথা বলা, অর্থাৎ ইংলিশে যে কোনো স্পেসিফিক একটা বেসিক একটা টপিকের উপর
আমি ইংলিশে কি করব, ব্রেন স্ট্রমিং করব, ইংলিশে কোনো কিছু ভাববো। এই যে ইংরেজিতে আমি ভাবতেছি, আমার চিন্তার দুনিয়াটা দিন দিন কি হচ্ছে, বাড়তেছে, তাই না? আমার চিন্তার জগৎটা বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে। আমি দেখবেন যে আজকে একটু ভাবতেছি ইংলিশে দুই একটা সেন্টেন্স মনে মনে ভাবে বলার চেষ্টা করতেছি, মুখে আমি মনে মনে আওড়াচ্ছি। অথবা রুমে যখন একা থাকে, একাই একটু পাগলের মতো। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু শিখতে চান, ইউ হ্যাভ টু বি ম্যাড ফার্স্ট। আপনাকে একটু পাগলামি করতে হবে, একটু কোনো জিনিসের প্রতি যদি আপনার যদি কিউরিয়াস না থাকে, কিউরিসিটি না থাকে, আপনি যদি ফ্যাশনেট না হন, তাহলে কিন্তু ওই জিনিস, সেটা কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে হোক, যে কোনো কাজ করার ক্ষেত্রে হোক, কোনো জিনিসের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু ওই জিনিস শেখাটা কঠিন হয়ে যায়। সেই জন্য নিজে নিজে এই ভাষাটা চিন্তা করা, দেখবেন একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ আমরা নতুন আমিকে একটা আবিষ্কার করে ফেলবো। তৃতীয় নাম্বার ধাপ কি বলেছিলাম আপনাদের, কেউ কি বলবেন? আচ্ছা, তৃতীয় নাম্বার যেটা, সেটা সম্পর্কে আমি একটা ভিডিওই করে দেব। আমরা একটা ক্লাসে কথা বললাম, হ্যাঁ, যেটা হচ্ছে নেটকে ব্যবহার করে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলতে পারি। আমরা রুমে বসে, ঘরে বসে একজন ফরেনারের সাথে, ইভেন আমেরিকান বা ইউরোপিয়ান বা নেপালিয়ান একজনের সাথে আমরা প্র্যাকটিস করতে পারি। সেইটা ডেইলি, রাত দিন 24 ঘন্টা যেহেতু ওইসব সাইটে কথা বলা যায়, সেগুলো, সেই রিসার্চ গুলো পরবর্তী ক্লাসে আমি শেয়ার করতে থাকবো। তাহলে এই মোটামুটি গতদিন বলেছিলাম। আর গতদিন আমরা প্রত্যেকটি ক্লাসেই তার পূর্বের ক্লাসগুলো রিভিউ করার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা ক্লাস আমাদের 2 বার করে রিপিট হয়ে যায়। আবারও বলতেছি, আপনারা সময় নিয়ে, ক্লাস নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাববেন না যে সময় চলে যাচ্ছে, এই ক্লাসটা, এই জিনিসটা কাভার হলো না। আমাদের তো স্যার 28টা ক্লাস দেওয়ার কথা ছিল, এই ক্লাস শেষ হয়ে গেলে হয়তো সিলেবাস কাভার হবে না। এই জিনিস কখনো চিন্তা করবেন না। আমরা প্রয়োজনে একটা ক্লাস 3 বার রিপিট করব, কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে, ভেঙে ভেঙে, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে, প্রত্যেকটা স্টেপে আমরা এগোতে থাকবো। আচ্ছা, আমরা আর কি কথা বলেছিলাম গতদিন? এরিয়া মেথড নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এই জিনিসটা আমি ভুলে গেছিলাম, একটা মেথডের কথা বলেছিলাম, যে কোনো কথাকে আমরা বাড়িয়ে বলতে চাইলে অনেক সময় আমাদের এমন হয় যে একটা কথা পেটে আসে, মুখে আসে না। আমরা অনেক সময় বলি যে এই জিনিসটা আমি জানি কিন্তু বলতে পারতেছি না, কারণ কি, এটা আমার বলার অভ্যাস নাই, অভ্যস্ততা নাই। সেই জন্য ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট আ হ্যাবিট, এটা একটা অভ্যাসের মতো। অভ্যাস থাকলে 2.5 বছর 3 বছরের একটা বাচ্চা ফ্রাঙ্কলি কথা বলতে পারে। অভ্যাস না থাকলে এই সাবজেক্টের উপর, ইংরেজির উপর অনার্স মাস্টার্স বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেও বলতে পারে না। আবার বলতেছি, জানা আর সেইটার সাথে অভ্যাস হয়ে সেই ভাষায় কথা বলা সম্পূর্ণ ডিফারেন্ট থিং। আপনারা আপনাদের পারিপার্শ্বিকতা এই উদাহরণগুলো দেখবেন। গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা দেখবেন যে অনেক সময় হিন্দিতে কথা বলে, কারণ বহুদিন ধরে অভ্যাস হয়ে গেছে তার হিন্দি কার্টুন দেখা, এবং এইটার সাথে সে অভ্যাসে পরিণত হয়ে গেছে। কয়েক বছর আগে বিবিসি বাংলা একটা রিপোর্ট পেশ করেছিল, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। ঢাকায় যারা থাকেন দেখবেন যে বঙ্গ মার্কেট, কিছুদিন আগে আগুন ধরে যে মার্কেটটা পুড়ে গেল, এই মার্কেট নিয়ে একটা প্রতিবেদন তারা দিছিল। এই মার্কেটে যারা ফরেনারদের গাইড করে, তারা ওই যে দেখবেন যে টুকাই, আমরা যাদেরকে টুকাই বলি, মানে ওই জায়গায় দেখবেন যে রাস্তায় থাকে ভাসমান মানুষ আর কি, যারা, যাদের ঘর বাড়ি নাই, যারা কখনোই কোনোদিন কোনো স্কুল কলেজে যায় নাই। মূলত ওই মার্কেটে যেসব ফরেনাররা আসে বিভিন্ন পোশাক কিনতে, ওদেরকে গাইড করে হচ্ছে এই মানুষগুলো। তো বিবিসি বাংলা রিপোর্টটা মূলত দেখাইছিল যে এই মানুষগুলো কখনো স্কুলে যায়নি, কখনো কোনো ল্যাঙ্গুয়েজ শেখেনি, কিন্তু দেখেন জীবন এবং জীবিকার তাগিদে যতটুকু পারো, যাদের কোনো একাডেমিক এডুকেশন নাই, পড়াশোনা নেই, তারা হচ্ছে প্রত্যেকেই, কেউ কেউ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলে, কেউ ফ্রান্স ল্যাঙ্গুয়েজে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে। কেন ইমাজিন, এই রিপোর্টটা এখনো বিবিসির পেজে গেলে পাবেন, অথবা ইউটিউবে সার্চ দিলে পাবেন আপনারা। অনেক মহিলারাও আছে স্যার। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, কয়েকজন মহিলাও আছে। হ্যাঁ, এবং একজন দেখবেন যে একজন ফিজিক্যাল চ্যালেঞ্জ, ওই যে আমরা যাদেরকে বলি প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবেন যে আপু দেখছে রিপোর্টটা, দেখবেন যে এই জায়গা থেকে কিন্তু আমাদের বিশাল একটা লেসন আছে, যে ল্যাঙ্গুয়েজ জাস্ট আ হ্যাবিট। এটা হ্যাবিট করলে আপনি কোনোদিন জীবনে কখনো স্কুলে না গেলেও যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, এটা জ্বলন্ত একটা দৃষ্টান্ত আপনাদের চোখের সামনে আছে। ইভেন আপনারা মাঝে মাঝে দেখবেন যে অনেক রিক্সা চালক ভাইরাল হয়, ইংরেজিতে কথা বলে, এই সেই, ঠিক আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু অহরহ হচ্ছে। ইভেন আমি যখন কক্সবাজারে ছিলাম, আমরা মূলত 5 স্টার হোটেলের সাথে যখন কাজ করতাম, আমাদের যারা লার্নার ছিল, ওরা হচ্ছে খুব বেশি এডুকেটেড না,
কিন্তু ওরা কমিউনিকেট করতো ফরেনারদের সাথে, যখন গ্রিটিংস করতো রুম গুলোতে নিয়ে যেত। অর্থাৎ আপনারা জানেন যে 5 স্টার হোটেলগুলোতে বিদেশিদের সাথে তো অবশ্যই, ইভেন যারা ফার্স্ট ক্লাস গেস্ট থাকে এদের সাথে ইংলিশে কমিউনিকেশন করতে হয়। সেই জন্য এই ডিজাইনটা আপনার মাথায় নেওয়া, এই থিঙ্কিংটা আপনার মাথায় নেয়, ইংলিশ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, নাথিং। এটা আহামারে আমাকে লাখ লাখ শব্দ জানতে হবে, হাজার হাজার গ্রামারের রুল জানতে হবে, এই চিন্তা আপনার মাথা থেকে যখন ফেলে দেবেন, আপনি এই ভাষায় এক্সেলেন্সি 1 হবেন। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সেই পথে আগাবো। আমরা এরিয়া মেথড, আবু যেটা বলতেছিল, একটা মেথডের কথা বলছিলাম, যেই মেথডে প্র্যাকটিসটা করা। এরিয়া এই শব্দটা বানান বলছেন, এতে হচ্ছে অ্যান্সার। প্রত্যেকটা জিনিসের আপনি যখন চিন্তা করবেন যে কোনো টপিকে, একটা সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেমন উদাহরণ দিয়েছিলাম যে কেউ যদি আপনাকে বলে যে হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, তাহলে আপনি একটা সরাসরি উত্তর আছে একটা, আপনি বলতে পারেন যে ট্রাভেলিং ইজ মাই ফেভারিট হবি। অথবা কেউ বললে যে হচ্ছে হু ইজ ইউর ফেভারিট পারসন, এখন আপনি বলতে পারেন মাই মাদার ইজ মাই ফেভারিট পারসন। তাহলে দেখেন সরাসরি একটা উত্তর দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বরে এরিয়া মেথডে বলছিলাম, এরপরে কি ছিল আর, তাই না, রিজন। অর্থাৎ আমি যে উত্তরটা দিলাম সেই উত্তরটা তো একটা কারণ আছে, তাই না। আমি বললাম মাই মাদার ইজ মাই ফেভারিট পারসন, এখন আমার মা প্রিয়, কেন প্রিয়? আপনি বলতে পারেন যে শি ইজ ভেরি কেয়ারিং এন্ড শি ইজ দ্য পারসন হুম আই লাভ মোস্ট এন্ড শি ইজ মাই হার্ট, শি ইজ মাই এভরিথিং, তাই না। একজন মানুষ প্রিয় হওয়ার অনেক কারণ থাকে, কারণ শি কেয়ারস এভরিথিং, সে সবকিছু আমার কেয়ার করে, তাই না। তাহলে আপনি যখন বলতেছেন যে ট্রাভেলিং ইজ মাই ফেভারিট হবি, যে ভ্রমণ আমার প্রিয় শখ, কেন প্রিয়, তাহলে এই কেন পিছনে একটা রিজন আছে। তাহলে এরিয়া মেথডে সে আরতে বলতে এই রিজনটা খুঁজে আপনার ব্রেন স্ট্রমিং করা, আপনার ব্রেনকে কাজ ধরিয়ে দেওয়া, যে এই রিজনটা তুমি, এই হোয়াইটা তুমি খুঁজে বের করো। তাহলে এই রিজনটা কি, যে ট্রাভেলিং আমার প্রিয়, আপনি বলতে পারেন যে হচ্ছে ট্রাভেলিং গিভস মি প্লেজার, যে ভ্রমণ আমাকে প্লেজার দেয়, আনন্দ দেয়। অথবা আপনি বলতে পারেন যে ওয়েন আই ট্রাভেল আই এক্সপ্লোর মাইসেলফ, আমি যখনই ট্রাভেল করি আমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করি, তাই না, আই ডিসকভার মাইসেলফ। দেখবেন যে এক জায়গায় ট্রাভেল করতে গেলে অনেক কিছু শেখা যায়, দেখা যায়, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একজন আপনাকে বললো যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনি বলেন যে হোয়াইট ইজ মাই ফেভারিট কালার অথবা রেড ইজ মাই ফেভারিট কালার। তারপরে সেই যে যেটা প্রিয় কালারটা, সেটা প্রিয় হওয়ার কারণ কি, আপনি বলতে পারেন যে বিকজ হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিস, অথবা রেড ইজ মাই ফেভারিট বিকজ রেড ইজ দ্য সিম্বল অফ লাভ। আপনি আপনার নিজের মতো করে একটু থিঙ্ক করে উত্তরটাকে আর এগিয়ে নেওয়া। এরিয়া মেথডের তাহলে আরতে রিজন, তাই না। তারপরে কি আছে, ই আছে, ইতে বলেছিলাম হচ্ছে এক্সাম্পল। আপনি যে উত্তরটা দিলেন, আপনি যে রিজনটা খুঁজে বের করলেন, সেই রিজনের ভিতরে আপনি কিছু এক্সাম্পল দাঁড় করাবেন, আপনি কিছু উদাহরণ টানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার উত্তরটা একটা প্যারাগ্রাফের মতো হয়ে যাচ্ছে, তাই না। এটা লেখার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, বলার ক্ষেত্রেও। তাহলে আপনি যখনই বললেন যে দেখেন আপনার মা যখন প্রিয়, তাহলে আপনি বলতে পারেন অলসো আই অলসো লাভ মাই আদার ফ্যামিলি মেম্বার্স, আমি অন্যান্য পরিবারের সদস্যদেরকে ভালোবাসি, তাই না, তারাও দে আর অলসো মাই ফেভারিট, তারাও আমার প্রিয়, মাই ফাদার মাই ব্রাদার সিস্টার। দেখেন আপনার কথা, আপনার এক্সাম্পলে যে আপনার উত্তর আগাচ্ছে। আপনি যখনই বলতেছেন যে ট্রাভেলিং ইজ মাই ফেভারিট, তারপরে বলতেছেন যে এইটা বলার পর আপনি বলতেছেন যে ট্রাভেলিং গিভস মি প্লেজার, যে ভ্রমণ আমাকে কি দেয়, আনন্দ দেয়। তারপরে যে বলতেছেন, দেখেন আপনি বলতেছেন when I get my free time, when I get my spare time, I always love to travel, আমি যখনই ফ্রি টাইম পাই আমি ট্রাভেল করতে ভালোবাসি। এইবার আপনি দেখেন উত্তর, ফর এক্সাম্পল আই হ্যাভ ট্রাভেলস মেনি প্লেসেস, যে আপনি বলবেন আমি অনেক জায়গায় ঘুরেছি, দেখেন এই প্লেসেস গুলোর নাম বসায় দেন। বলতে পারেন যে ফর এক্সাম্পল সাসেস, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন, খাগড়াছড়ির, আপনি কয়েকটা জায়গার নাম বলে দেন। দেখেন আপনার উত্তরটা কিভাবে বাড়তেছে। তাহলে এক্সাম্পল একেবারে শেষে এসে বলছিলাম অ্যাডিশনাল, অর্থাৎ আপনি যে উত্তরটা দিলেন তার শেষে অ্যাডিশনাল আর কি যোগ করবেন, অর্থাৎ অতিরিক্ত আরো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন। অতিরিক্ত কি হতে পারে, যেমন আপনি বললেন যে ঠিক আছে যে আমি কক্সবাজার, সেন্ট মার্টিন এই জায়গায় ঘুরেছি। এইবার দেখেন আপনি বলতেছেন যে লাস্ট ইয়ার, আপনি বলতেছেন আই এম প্ল্যানিং টু গো অ্যাব্রোড, যে সরি নেক্সট ইয়ার আই এম প্ল্যানিং টু গো অ্যাব্রোড, যে পরবর্তী বছর, আগামী বছর আমি প্ল্যান করতেছি বিদেশে যাওয়ার জন্য। দেখেন ভ্রমণের ক্ষেত্রে। তাহলে ঠিক একইভাবে আপনি যখন বলতেছেন যে হোয়াইট আমার প্রিয় রং, তাই না, এটা হচ্ছে শান্তির প্রতীক। তারপর আপনি বলতে পারেন আই অলসো লাভ সাম আদার কালার্স, আমি আরো কিছু রংকে পছন্দ করি। তাহলে ওখানে গ্রিন বললেন, তাই না, ব্ল্যাক বললেন, অনেকগুলো উদাহরণ দিলেন।
আপনি বলেন যে ফর এক্সাম্পল গ্রিন, হোয়াইট, ইয়েলো এন্ড সো অন। এইবার আপনি এডিশনালে যে বলতেছেন অ্যামাং দিস, এর মধ্যে আপনি বলতে পারেন যে গ্রিন ইজ মাই ফেভারিট ওয়ান। দেখেন আপনার প্রত্যেকটা বিষয়, এই এরিয়া মেথডটা নিয়ে আমরা কথা বলেছিলাম, আজকেও একটু পরিষ্কার হয়ে গেলাম। এইগুলো দৈনন্দিন করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আমরা কি পড়েছিলাম সেটা একটু চলে যাই। এরপরে হচ্ছে সম্ভবত আমরা এবিসিডি পড়েছিলাম, অর্থাৎ 26 লেটার্স পড়েছিলাম আমরা। 26টা, হ্যাঁ আমরা 26টা বর্ণ পড়েছিলাম। আমরা আজকেও দেখার চেষ্টা করব। আমরা এইবিসিডি পড়েছিলাম, তাই না? এবিসিডি যেহেতু আমাদের ছোটবেলার পড়া, আমাদের ভিডিওটাও রেকর্ড আছে, আপনারা আর একটু দেখে নেবেন। আমরা চলে যাব আজকে নতুন লেসনে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, এত দূর পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার, স্যার নেটওয়ার্ক কি ডিস্টার্ব না করে? নেটওয়ার্ক সম্প্রতি সারা দেশে একটু ডিস্টার্ব দিচ্ছে, তারপরেও সম্ভবত আমার হেডফোনের সমস্যা। নেটওয়ার্ক ওকে আছে, ওকে আছে, কথা বোঝা যাচ্ছে। সম্ভবত আমার কথা কি ভাইয়ের প্রবলেমে আপনি আপনি ক্যারি অন করেন। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমরা যেটা পড়েছিলাম, বলছিলাম আমরা শুরু করব একেবারে বেসিক থেকে। এবিসিডি পড়েছিলাম গতদিন, তাই না? অর্থাৎ অ্যালফাবেটস পড়েছিলাম 26 লেটার্স, এটা দিয়ে আমরা গতদিন শুরু করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আজকে শুধু আমরা দেখব যেই বর্ণগুলোতে সমস্যা আমাদের উচ্চারণ করতে, সেইগুলোই দেখবো। বাদ বাকি আমরা সব ঠিকই বলি। হ্যাঁ, সমস্যা এখানে খেয়াল করেন, যেটা হচ্ছে এফ, এইটাতে সমস্যা ছিল আমাদের। এফ খেয়াল রাখবেন, এফ এর সাউন্ড হচ্ছে ফ, এটা হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁট, এফ। তারপর হচ্ছে জি, হ্যাঁ এটা জিহ্বার গোড়া থেকে জি, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। না পরেরটা দেখেন, এইট, এইট। আচ্ছা, তারপরে এইটাতে সমস্যা দেখেন, যেটাকে আমরা জে বলি, শব্দটা জে না, জেই, একটু ওয়েভ হবে। হ্যাঁ, জেই, জেই। তারপর দেখেন যেটাকে আমরা কে বলি, বর্ণটা কে না, আমরা গতদিন শিখে গিয়েছিলাম খেই, খেই। হ্যাঁ, আপনারা মুখে মুখে আমার সাথে বলবেন না, তবে আপনাদের মিউট করে রাখবেন, তাহলে নয়েজ আসবে। আচ্ছা, পরে হচ্ছে দেখেন এই সাউন্ডটা, যেটা আমাদের সমস্যা ছিল, আমরা ও বলি, এটা ও না, এখন থেকে বলবো ও। যেমন হচ্ছে সৌ, নৌ, গৌ, ও। আচ্ছা, পরে যেটাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ সাউন্ড, এটা পরবর্তীতে ফনেটিক্সে পাঠে আমরা আরো বিস্তার করবো, যেটাকে আমরা প বলতাম। হ্যাঁ, প না, যেটাকে আমরা প বা পি বলি, সেটাকে আজকে থেকে আমরা বলবো ফি, টু লিপস টুগেদার। এইটা প্র্যাকটিস করার আরেকটা ওয়ে আছে, আপনার সামনে কোনো পেপার দিয়ে, এভাবে পেপার দিয়ে যদি এই ফটা, টু লিপস টুগেদার, দুইটা ঠোঁট লাগিয়ে উচ্চারণ করেন, দেখবেন যে আপনি যতবার বলবেন আপনার মুখ গহ্বর থেকে একটা জোরে বাতাস বের হবে। তাহলে ফ, ফি, ফি। আচ্ছা, পরের সাউন্ডটা দেখেন, এটা আমরা ভুল বলি, যেটাকে কিউ বলি। তাহলে লেটারটা হচ্ছে কিউ না, কিউ, কিউ। এটা হচ্ছে ব্রিটিশরা যেটাকে আ বলে, আমেরিকানরা আর বলে। হ্যাঁ, বোথ আর কারেক্ট। হ্যাঁ, আমরা আর বলি, তাহলে বর্ণটা আর না, আমরা বলতে পারি আ অথবা আর। আচ্ছা, পরেরটা দেখি, যেটাকে আমরা কি বলি, টি বলি, তাহলে বর্ণ টি না, আমরা গতদিন শিখছিলাম এটাকে কি বলবো, টি, টি। যেমন হচ্ছে টাইম, টেকনিক। হ্যাঁ, এগুলো আরো বিস্তার প্র্যাকটিস করবো আমরা, ভয়ের কিছু নাই। আচ্ছা, পরের সাউন্ডটা দেখি, যেটাতে আমাদের একটু সমস্যা, এটা হচ্ছে ভ, ভি, অর্থাৎ উপরের দাঁত নিচের ঠোঁট, অনেকটা ওই যে আমরা যেটা এফ পড়ে আছি সেটার মতো, এফ ঠিক ঠিক একই জায়গা থেকে এটা উচ্চারণ হবে, যেটা হচ্ছে ভি। আচ্ছা, পরের বর্ণটা দেখি, এইটা হচ্ছে ইংরেজিতে একমাত্র বর্ণ যেটা হচ্ছে দুইটা সিলেবাল আছে, মানে থেমে থেমে উচ্চারণ করা যায়, এটা হচ্ছে ডাবল ইউ। হ্যাঁ, যদি একটু আমরা ফাস্টার বলি তাহলে হচ্ছে ডাবল ইউ, যেটাকে আমরা ডব্লিউ বলি, কখনোই ডব্লিউ না, ডাবল ইউ। আচ্ছা, ডাবল ইউ, ডাবল ইউ। আচ্ছা, পরেরটা দেখে আমরা মোটামুটি এই এই যেগুলো দেখালাম, এইগুলোতে আমাদের মেজর সমস্যা, বাদ বাকি আমরা জন্মগত ঠিক বলি। আমরা আজকে চলে যাব নতুন লেসনে, আমরা ফনেটিক্স পার্টের একটা লেসন দেখব। আমরা ফনেটিক্সে কিছু সাউন্ড আছে যেইগুলোকে বলা হয় হচ্ছে আইপিএ সাউন্ড। আইপিএ সাউন্ড হচ্ছে, আইপিএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। আইপিএ মানে কি বললাম, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। হ্যাঁ, ইংরেজিতে আমরা এই যে পড়লাম 26 লেটারস আছে, 26টা বর্ণ আছে, কিন্তু এর সাউন্ড গুলো আবার, এই সাউন্ড গুলো
হচ্ছে 44 সাউন্ড আছে, অর্থাৎ 44টা সাউন্ড পাবো। সেই 44টা সাউন্ড আমরা নতুন দেখবো। হয়তো এমনও এখানে কেউ থাকতে পারে জীবনে এটা শুনিনি বা দেখিনি। মূলত ইংরেজিতে একটা বর্ণ যখন বানান করা হয়, মূলত ওই যে আমরা লেটারস গুলো পড়ছি, লেটার গুলো দিয়ে বানান করা হয়, কিন্তু ওই শব্দটা ইংরেজিতে একটা শব্দ কিভাবে উচ্চারিত হবে সেটা নির্ভর করা হচ্ছে আইপিএ, যেটাকে আমরা ফনেটিক্স বলতেছি। আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। এই যে 44 সাউন্ড রয়েছে, 44টা সাউন্ডের উপর নির্ভর করে ওই শব্দটা কিভাবে উচ্চারণ হবে। যেমন আমরা দু একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাব। খেয়াল করেন, যেমন আমরা হচ্ছে বিইউটি, এটা কি বলি? বাট বলি। খেয়াল করেন, বিইউটি কি বলি? বাট। কিন্তু পিইউটি এটা আবার পুট বলি। এটাতে পাট হওয়ার কথা ছিল। বিইউটি যদি বাট হয় তাহলে পিইউটি তো পাট হবে, কেন পুট হলো? খেয়াল করেন, কারণ বানানের দিকটা একই। ওখানে হচ্ছে দেখেন, যেটাকে আমরা বলতেছি যে পর পরে ইউ তারপর টি, ওখানে বির পরে ইউ তারপর টি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে মূলত আমরা যে 26টা বর্ণ করলাম, এটাতে কোনো শব্দকে বানান করতে পারে, কিন্তু এটা কিভাবে উচ্চারিত হবে সেইগুলো নির্ভর করে হচ্ছে আইপিএ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটের উপর। সেই ইন্টারন্যাশনাল যে ফনেটিক্স সাউন্ড রয়েছে সেটা মূলত 44টা সাউন্ড। সেই 44টা সাউন্ড আমরা পড়বো আজকে। মূলত সেই 44টা সাউন্ড থেকে কয়েকটি সাউন্ড আমরা চর্চা করব। তারপরে হচ্ছে আমরা গ্রামার পার্টে সুইচ করব। আচ্ছা, সেই সাউন্ড গুলোর মধ্যে সেই যে 44টা সাউন্ড, সেই 44টা আইপিএ সাউন্ডকে আবার দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টা। আচ্ছা, 20টা ভাওয়েল সাউন্ড, এটা আবার দুই ভাগে বিভক্ত। এই 20টা ভাওয়েল সাউন্ড আছে, মনোফথংস আছে 12টা আর ডিফথংস আছে হচ্ছে 8টা। আমরা মূলত আজকে এই যে মনোফথং, যে এইগুলো সিঙ্গেল আর কি, একটা একটা থাকে, সেই মনোফথং 12টা সাউন্ড আমরা প্র্যাকটিস করব। এবং এইগুলো একটা ওয়ার্ডের ভিতর যে যখন আমরা দেখতেছি সেই ওয়ার্ডটা কিভাবে এইগুলো ইউজ হচ্ছে, অর্থাৎ এই সাউন্ড গুলো কেন শিখবো। মূলত আমরা অনেক সময় বিদেশিদের কথা বুঝি না, বা অনেক সময় যে কোনো বর্ণ দিয়ে আমরা অক্সফোর্ড বা ক্যামব্রিজ ডিকশনারিতে কোনো শব্দের পাশে, আমরা যদি বাসা বাড়িতে অক্সফোর্ড বা ক্যামব্রিজ ডিকশনারি থাকে, অথবা আমরা যদি গুগল করি কোনো শব্দ লিখে সার্চ করি, দেখবো যে তার পাশে প্রত্যেকটা শব্দের দুই পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে ওই শব্দটার কিছু আঁকা বাঁকা চিহ্ন দিয়ে ওই শব্দটার উচ্চারণ লেখা আছে। কিন্তু আমরা যেহেতু ওই আঁকা বাঁকা চিহ্নগুলো চিনি না, সেই জন্য ওই শব্দটার উচ্চারণ করতে পারি না। সেই জন্য ফনেটিক্সের এই পার্ট থেকে আমরা কিছু যেই 44 সাউন্ড গুলো চিনে যাব, আমাদের যাতে কথা বলতে সুবিধা হয় এবং হচ্ছে আমরা যে কোনো শব্দ নিজে নিজেই উচ্চারণ করতে পারি। আচ্ছা, এই যে ভাওয়েল সাউন্ড 20টা থেকে আমরা আজকে প্রথম মনোফথং এর 12টা সাউন্ড চর্চা করব। আমি পড়ে দিচ্ছি, আপনারা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, দেখেন প্রথমটা যেটা আয়ের মতো দেখা যাচ্ছে, এটা মূলত আয় না, এটা উচ্চারণ করেন। দেখুন প্রত্যেকটা সাউন্ডের শেষে বাংলা সাউন্ডও লিখে দিচ্ছি আপনাদের বুঝার জন্য। এটা প্রথমটা হচ্ছে ই, খেয়াল করেন, ই। এবং দেখেন এর পাশে এস। পাচ্ছি না। হ্যাঁ, শোনা যায়? শুনতে পাচ্ছি স্যার স্যার। স্ক্রিনে দেখতে পাচ্ছি না। স্ক্রিনে স্ক্রিনে স্ক্রিন দেয়নি। বাকিরা কি দেখতে পাচ্ছি না? স্ক্রিন আসেনি, স্ক্রিন তো দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এত সময় কি দেখা যাচ্ছিল? না না, না, স্ক্রিন স্যার। আসেনি, স্ক্রিন দেয়নি। এখন আসছে, হ্যাঁ চলে আসছে। ইয়েস স্যার, এখন আসছে। আচ্ছা, দেখি আমরা হচ্ছে তাহলে ভাওয়েলের মনোফথং যে 12টা সাউন্ড, এই 12টা সাউন্ড আমরা পড়বো। তাহলে 12টা সাউন্ডের প্রথম সাউন্ডটা যেটা বলছি ই। দেখেন সাউন্ডটা খুব শর্ট সাউন্ড, খুব দ্রুত ই। পরেরটা একটু লং সাউন্ড, দেখবেন যেগুলো লং পাশে এল লেখা আছে, যেগুলো শর্ট পাশে এস লেখা আছে। তাহলে আমরা এটা করব কিভাবে? ই ই ই ই। পরেরটা দেখি, যেটা হচ্ছে উ উ। পরেরটা হচ্ছে একটু টান হবে। আপনারা আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে দেখবেন যে এক আলেফ টানতে হয়, তাহলে এটা মনে রাখবেন যে ওই রকম এক আলেফ টানতে হবে আপনাকে। তাহলে উ উ। পরের সাউন্ডটা দেখি, যেটা হচ্ছে এ। হ্যাঁ, এ। পরেরটা দেখি এ। এই সাউন্ডটা একেবারে নতুন। দেখবেন যে ওই যে আমরা যেটাকে দেখবেন যে আপেল বলি, শব্দটা আপেল না, অ্যাপল। হ্যাঁ, অ্যাপল অ্যাপল। তাহলে এটার উচ্চারণ হচ্ছে
তাহলে এটা বললাম এ, এটা হচ্ছে এ। আচ্ছা পরেরটা দেখি, সেটা হচ্ছে অ, অ। আর পরেরটা দেখি ও, ও। তাহলে অ, ও, অ, ও। আচ্ছা এটা যেহেতু অনেকে নতুন শুনতেছেন, শুনতে একটু কেমন লাগতে পারে যে শুনিনি, এরকম। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে যেটাকে শুয়া সাউন্ড বলে, এটার উচ্চারণ না করলেই নয়, খুবই শর্ট সাউন্ড। এটা হচ্ছে আ, আ। এটার উচ্চারণ না করলেই নয়। অনেক সময় দেখবেন যে আমেরিকা আমরা যখন বলি, মনে করেন আমেরিকার সামনে যে এটা নাই, এ বাদ দিয়ে উচ্চারণ করেন, দেখবেন যে এর সামনে একটা সূক্ষ্ম ছোট আ চলে আসে। দেখেন আমেরিকা, আমেরিকা, এ আপনি বলার দরকার নাই, এ বাদেই বলেন, দেখবেন যে এটা চলে আসে এরকম আর কি। অ্যাবাউট, এগেইন। তাহলে এটা হচ্ছে আ। আচ্ছা পরেরটা দেখি, এটা হচ্ছে একেবারে মুখ ছেড়ে দিয়ে আ, যেমন হচ্ছে বাট, হ্যাঁ, আ। আচ্ছা পরেরটা দেখি আমরা, এটা লং সাউন্ড, এটা হচ্ছে আ, একেবারে মুখ ছেড়ে দিয়ে আ, যেমন হচ্ছে পাদা, মাদা, আ। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে দুই দাঁত একসাথে লাগিয়ে একটু চেপে ধরে, যেমন আমরা বলি আ, আ। যেমন আমরা মানুষে বলি যে লার্ন, লার্ন, হ্যাঁ, গল, গল। তাহলে এই মূলত 12টা মনোথং শিখলাম আমরা। আরেকবার পড়ে দিচ্ছি, আপনারা পড়বেন, আর আমি এই লেসনের পাশাপাশি কিছু ইন্টারন্যাশনাল ভিডিও আপনাদের দেব, বাইরের টিচাররাও কিভাবে পড়াচ্ছে এইগুলো, তাহলে আপনাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। তাহলে প্রথমটা বললাম ই, ই, উ, উ, এ, এ, অ, ও। পরেরটা দেখেন আ, 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 আ। তাহলে এই মোটামুটি 12টা সাউন্ড আমরা পড়ে ফেললাম। এই 12টা সাউন্ড আপনারা যেটা করবেন, আমি পেজ নাম্বার লিখে দেবো। এই 12টা প্রত্যেকটা সাউন্ড নিয়ে আপনার এখানে কিছু শব্দ আছে। কোন জিনিস শেখার সাথে সাথে শব্দ ধরে ধরে প্র্যাকটিস না করলে ওটা মাথায় থাকে না। তাহলে প্রথমটা আছে ই, শিপ, ই, সিট, ই, লিভ, ই, মিল। খেয়াল করেন এই যে এই শব্দটা, এটা অনেক সময় লিভ বলে, অনেক সময় লাইভ বলে। খেয়াল করেন এটা কখন লাইভ বলে কখন লিভ বলে, কেউ বলতে পারে? দুটার বানান একই কিন্তু উচ্চারণ আলাদা। কেন এরকম হয়? ওই যে বলে না যে ফেসবুক লাইভে আছে আমরা, এইটাকে কখনো লাইভ বলে কখনো লিভ বলে। আচ্ছা মনে রাখবেন, এটা যখন নাউন হয় তখন হচ্ছে লাইভ হয়, হ্যাঁ, আর যখন ভার্ব হয় বানান একই তখন উচ্চারণ হয়ে যাচ্ছে লিভ, হ্যাঁ, তখন মানে হয়ে যায় বাস করা, হ্যাঁ। আচ্ছা তাহলে এইটা হচ্ছে শর্ট সাউন্ড, যেটা কিছু শব্দ প্র্যাকটিস করলাম। দ্বিতীয় নাম্বারে এভাবে প্র্যাকটিস করবেন, যেটা একটু টান হবে। খেয়াল করেন ই, সি। দেখেন আপনি যখন সি বলেন একটু টান, আপনি টান চলে আসে, সেজন্য একটা লং সাউন্ড বলা হচ্ছে। পরেরটা দেখেন শিপ, শিপ। দেখেন পরে এই যে আগেও একটা, এই দুটা কিন্তু একই রকম উচ্চারণ। যেই শিপ মানে হচ্ছে জাহাজ, আর পরে দেখেন শিপ, হ্যাঁ। আচ্ছা পরে দেখেন মিল, এখানেও কিন্তু মিল আছে। দেখেন এটা মিল কলকারখানা যেটা আছে না, সেটা হচ্ছে মিল, যেটা টান হয় না, কিন্তু পরেরটাকে টান হয়। দেখেন মিল, যেই মিল মানে হচ্ছে যে খাবার আর কি, হ্যাঁ। ম্যাচে যারা থাকে তারা মিল খুব ভালো বোঝে। আচ্ছা পরেরটা দেখেন, যেটা হচ্ছে লিভ। দেখেন এইটার উচ্চারণ লিভ, এইটার উচ্চারণ লিভ। পার্থক্য কি? এটা হচ্ছে শর্ট সাউন্ড লিভ মানে বাস করা, আর পরেরটা দেখেন লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা কোনো জায়গা ত্যাগ করা। আচ্ছা পরের সাউন্ডটা দেখি, যেটা হচ্ছে উ। তাহলে উ হচ্ছে কি? ফুট, উ ফুল, উ ফুল। দেখেন এই দুইটা শব্দের উচ্চারণ একই, তাহলে এটাও ফ এটাও ফ। পার্থক্য করব কিভাবে? কারণ এখানে আছে কি আছে, আমরা যেটাকে পি বলি, যেটা হচ্ছে এফ বলি, তাই না? তাহলে পার্থক্য করবেন। দেখেন আপনি যখন ফুল বলবেন, টু লিপস টুগেদার, দুইটা ঠোঁট একসাথে লাগাই দেবেন, ফুল, ফ, ফুল। আর এইটা খেয়াল করেন ফুল, এটা হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁট, ফুল, অর্থাৎ দুইটা ঠোঁট লাগানো যাবে না, ফুল। হ্যাঁ একটু প্র্যাকটিস করে দেখবেন। পরটা দেখেন উড, হ্যাঁ, উড। অথবা আমরা অনেক সময় বলি যে গুড, হ্যাঁ, গুডও কিন্তু লং সাউন্ড, সরি উড, হ্যাঁ এটা টান হবে না, উড অথবা গুড। আচ্ছা গুড টান টান হবে একটু, হ্যাঁ এই যে। আচ্ছা পরেরটা দেখি আমরা, যেটা একটু টান হবে। দেখেন মুড, আমরা অনেক সময় জানি না যে আমার আজকে মুড সুইং করতেছে, মানে হচ্ছে ঘন ঘন মানুষের মানসিক অবস্থা যখন সুইং করে, পরিবর্তন করে, সেটাকে মুড সুইং বলি আমরা। তাহলে হচ্ছে উ, পরেরটা হচ্ছে উ, তাহলে কি হবে? উ মুড, তারপর উ গুড, উ ফুল, উ ফুল, ঠিক আছে। আচ্ছা পরের সাউন্ডটা দেখি, যেটা হচ্ছে এ,
এ উচ্চারণ হচ্ছে দেখেন এ ফ্যান, আমরা যেটাকে বলে পেন বলি, শব্দটা পেন না, আমরা যদি তাহলে পেন পেন এ পেন এ মেন্ট। যদি এটা একটা ভুল আছে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে মেন, হ্যাঁ এটা হচ্ছে এন এর পরিবর্তে খ হবে, পরেতে দেখে লেট, তাহলে হচ্ছে এ। আচ্ছা পরের সাউন্ডটা দেখি যেটাকে আমরা এ কি পড়ছি, এ পড়ছি, দেখেন এ ব্যাট, এ ম্যান, এ হ্যাট, এ ফ্যান। আচ্ছা পরের সাউন্ডটা দেখি যেটাকে আমরা বললাম অ, ওই যে আমরা স্বর অ পড়ি নাই সেই অ, তাহলে অ আছে হট স্পট। আচ্ছা তারপর হচ্ছে হট, তারপর হচ্ছে শর্ট অ। আচ্ছা পরে দেখি ও, যেটা হচ্ছে ওই যে আমরা স্বরবর্ণ পড়তে গেলে এই সাউন্ডটা আছে ও, দেখেন কোট শোট স্পোর্ট বোল, আমরা যেটাকে বল বলি, দেখেন শব্দটা হচ্ছে বল না বোল। আমরা যেটাকে কল বলি, বলি না যে আমাকে কল করিস, কল না খোল, খোল। যেহেতু সি কে আমরা কি বলতেছি খ বলতেছি, তাহলে খোল, আই এম খোলিং ইট, হ্যাঁ। আচ্ছা পরের সাউন্ডটা দেখেন যেটা বলছিলাম উচ্চারণ না করলে চলে আসে শুয়া, সেটাকে শুয়া বলে, সেটা একেবারে সূক্ষ্ম আ আ। দেখেন among among about about abroad abroad again again, ঠিক একইভাবে আমেরিকা আমেরিকা। আচ্ছা পরেরটা দেখি একেবারে মুখ মুখ ছেড়ে দিয়ে আ আ, যেমন হচ্ছে খাট বাট, তারপর হচ্ছে হাট নাট। আচ্ছা পরের সাউন্ডটা দেখি যেটা হচ্ছে টান হবে একেবারে মুখ খুলে দিয়ে আ আম, তারপর হচ্ছে হার্ট হার্ট ডার্ক। আচ্ছা পরের সাউন্ডটা দেখে যেটা হচ্ছে দুইটা দাঁত লাগাই দেবেন, একটু টান হবে, হ্যাঁ যেটা হচ্ছে আ গড লার্ন টার্ন, তারপর হচ্ছে হট। তাহলে এই মোটামুটি যেই 12টা সাউন্ড করলাম সেই 12টার সাউন্ডের কিছু শব্দর আমরা প্র্যাকটিস করলাম, হ্যাঁ এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এটা আপনাদের মুখের জড়তা কাটাতেও খুব ভালোভাবে সাহায্য করবে। আমরা এখন চলে যাব হচ্ছে আপনাদের গতদিনের টপিক দেওয়া ছিল কি, গতদিনের টপিক দেওয়া ছিল হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আচ্ছা মিউট করেন তো, কেউ মনে হয় ই করে রাখছে না, শব্দ আসতেছে খুব। আচ্ছা গতদিন টপিক দিয়েছিলাম ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অনেকেই করে দিয়েছেন, যারা করেননি তারাও করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সবাই ভিডিও রেকর্ড করে দিয়েছেন, খুবই দুর্দান্ত হচ্ছে। আগামী দিনে আপনাদের একটা টপিক থাকবে, এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফই থাকবে নাকি নতুন টপিকে যাব আপনারাই বলেন। হ্যাঁ সবাই একটু রেসপন্স করি। ক্লাস পাওয়া যাবে এইটাই থাক, যে ক্লাস পাওয়া যাবে দুইটা একটা টপিক ডাবল ই করা যাবে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফই থাকবে নাকি চেঞ্জ করে দেন স্যার, হ্যাঁ চেঞ্জ করে দেন স্যার। না এইটা হচ্ছে আমাদের ক্লাসে পড়া, ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য আলাদা টপিক থাকবে, এটা মূলত ক্লাসে যারা প্র্যাকটিস করতেছি এটাই থাকবে। যারা নতুন একেবারে তারা বলুক, হ্যাঁ ইন্ট্রোডিউস ইয়োরসেলফই থাকবে নাকি নতুন কোন টপিকে যাব আমরা, দু একজন একটু রেসপন্স করি। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম রনক আসসালাম। স্যার। হ্যাঁ হাউ আর হ্যাঁ ইউ স্যার? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আমাদের হাউ আর ইউ? ফাইন, হাউ আর ইউ এভরিবডি? হ্যাঁ সবাই ভালো আছে সবাই। রনক মনে হয় ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে, তাই না? স্যার আমাদের কত ইসে ছিল, আলামিন স্যারের ব্যাচে ছিল স্যার। ও আচ্ছা 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 ঠিক আছে, পরে আমরা কথা বলবো যেহেতু ক্লাস চলতেছে তো। ইয়েস আচ্ছা স্যার। আমরা একটু রেসপন্স করি, ইন্ট্রোডিউস ইয়োরসেলফই থাকবে নাকি নতুন কোনো টপিক যাবে? নতুন টপিকে গেলে আমরা মাই কান্ট্রি দিতে পারি, এখানে কিছু লেখা আছে, এইটা দেখে দেখে পুরোজনে মুখস্থ করে আপনারা একটা ভিডিও প্রেজেন্টেশন রেডি করবেন। না মাই কান্ট্রি কি থাকবে নাকি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ থাকবে? জামাল তারপর হচ্ছে হ্যাঁ মাই কান্ট্রি দেন। আচ্ছা তাহলে মাই কান্ট্রি এইটা দেখে আপনারা পড়বেন। আচ্ছা পড়ার সময় একটু হ্যাঁ একটু স্ট্যান্ডার্ড করে পড়ার চেষ্টা করবেন, তাতে ভালো শুনতে ভালো শোনা যায়। দেখেন
বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এখানে লেখা আছে, এটাও করতে পারেন আপনি। আপনাদের বাসা বাড়িতে অনেক ছোটবেলায় এসএ প্যারাগ্রাফ পড়ছেন, সেগুলো দেখেও পড়তে পারেন, অথবা গুগলে গেলে সরাসরি পাবেন মাই কান্ট্রি সম্পর্কে অনেক কিছু, অথবা এইটাই প্র্যাকটিস করতে পারেন। না তাহলে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইটস কল ল্যান্ড অফ প্যারাডাইস। হ্যাঁ, একে স্বর্গ রাজ্য বলে, তাই না? তারপর বলতেছেন যে শি ওয়াজ বোর্ন। দেখেন এখানে একটা লেসন আছে, কোন দেশের ক্ষেত্রে শি বসে। হ্যাঁ, দেশকে যেহেতু মায়ের সাথে তুলনা করা হয়, দেশ মাতৃকা বলা হয়, সেই জন্য শি বলছে, খেয়াল করছে? তাহলে শি ওয়াজ বর্ন মানে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল সেই কথা বলতেছে। শি ওয়াজ বর্ন ইন 1971. ইট ইজ আ রিভারাইন কান্ট্রি which is located southern part of Asia. খেয়াল করেন, এটা হচ্ছে রিভারাইন মানে হচ্ছে আপনারা জানেন নদীমাতৃক দেশ, which is located southern part of Asia, যেটা হচ্ছে এশিয়ার, তাই না, দক্ষিণ দিকে অবস্থিত। ইট ইজ আ হিস্টোরিক্যাল ন্যাচারাল বিউটিফুল কান্ট্রি, এটা হচ্ছে ঐতিহাসিক এবং প্রাকৃতিক দিক দিয়ে সুন্দর একটা দেশ। পিপুল অফ বাংলাদেশ আর ভেরি হসপিটেবল, অর্থাৎ বাংলাদেশের মানুষ হচ্ছে ওই যে আতিথেয়তা বলে না, অতিথি পরায়ণ। হ্যাঁ, এটা গোটা পৃথিবীতে একটা আমাদের একটা সুনাম আছে, সেই হসপিটেবল মানে অতিথি পরায়ণ। অ্যাজ আ বাংলাদেশি আই অলওয়েজ ফিল প্রাউড। খুব সহজ ভাষায় ছোট ছোট বাক্য যে লেখা আছে, এইটা আপনারা মুখস্থ করে ফেলবেন, অথবা নিজেদের মতো করে সুন্দর করে বানিয়ে একটা ভিডিও প্রেজেন্টেশন রেডি করে দিবেন অবশ্যই। আবারও কতদিন বলছিলাম যে ভিডিও প্রেজেন্টেশন করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনি যখন ক্যামেরার সামনে বারবার বলেন না, তখন আপনার জড়তা দিনে দিনে কাটতে থাকবে। আপনি কথা বলা মানুষের সামনে এই জড়তা কেটে যাবে, আপনার সাহস চলে আসবে দিনে দিনে। তারপরে দেখেন, আই ওয়ান্ট টু বি আ গুড হিউম্যান, আমি একজন ভালো মানুষ হতে চাই, তাই না? এন্ড আই উড লাইক টু সার্ভ মাই কান্ট্রি ইন ফিউচার, ভবিষ্যতে আমি আমার দেশকে সেবা করতে চাই। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, আমি আমার দেশকে খুব ভালোবাসি। আই লাভ বাংলাদেশ, তাই না, আমি বাংলাদেশকে ভালোবাসি। তাহলে এইটা আপনারা দেখে দেখে প্র্যাকটিস করে আগামী দিনের টপিক থাকবে এইটা। আচ্ছা, গতদিন হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ একটা টপিক পড়া দিছিলাম, কেউ কি বলবেন সেটা মিস করে গেছি আমরা? ভেরি গুড, ডাব্লিউএইচ কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের গ্রামারের পাঠে। কত যে দরকার হবে এগুলো। মুখস্থ নতুন যারা মুখস্থ করছেন কে কে বলেন তো? মুখস্থ হয়েছে কার কার? এই যে এটা মুখস্থ করতে বলছিলাম। আচ্ছা, এইটা আগামী দিন থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, ইংরেজিতে আপনি কতটা ভালো কোশ্চিন করতে পারেন, কারণ কোশ্চিন করতে গেলে ঝামেলা। দেখবেন যে ডবলএস কোশ্চিন দেবো, বিভাগ দেবো, নাকি ইনডিফিনিট টেন্সে ডু ডাজ নিয়ে আসবো সামনে, পাস্ট হয়ে গেলে ডিড নিয়ে আসবো, ফিউচার হলো উইল নিয়ে আসবো, নানান ঝামেলা হয়। সেইগুলো এগুলো মুখস্থ করে ঝাড়ঝা করে ফেলবেন। বলছিলাম প্রত্যেকটা ডবলএস কোশ্চিনের দুইটা মানে হয়। আচ্ছা, দুইটা মানে একটু বুঝাই দিই কিভাবে। যেমন দেখেন, হোয়াট মানে কি? হোয়াট মানে যা। হোয়েন মানে কখন, হোয়েন মানে যখন। পুরাতন যারা তারা তো অলরেডি জানেন যে দুইটা করে কিভাবে মানে হয়, নতুন যারা তারা শুনে রাখেন। দেখেন, যখন আমরা বলি না যে হোয়েন ডিড ইউ গো টু কলেজ, তুমি কখন কলেজে গিয়েছিলে, দেখেন এই হোয়েন মানে কখন হয়ে গেছে, যখন কোশ্চেন করছেন। এইবার আপনি উত্তর দিচ্ছেন, দেখেন আমি যখন কলেজে গিয়েছিলাম, এর ইংলিশ কি হবে? তাহলে হোয়েন আই ওয়েন্ট টু কলেজ। পরের হোয়েন মানে দেখেন, পরের হোয়েন মানে যখন, যখন আমি কলেজে গিয়েছিলাম। ঠিক একইভাবে যখন আমি শিশু ছিলাম, এর ইংরেজি কি হবে? কেউ বলেন তো? যখন আমি শিশু ছিলাম, এর ইংরেজি কি হবে? যখন আমি শিশু ছিলাম। When I was a child. Very good. When I was a child. তাই না? তাহলে এই when, একই when মানে কখনো কখন অর্থ দিচ্ছে, কখনো যখন অর্থ দিচ্ছে। আচ্ছা, আপনারা মিউট করে রাখেন, না শব্দ আছে। তাহলে এই ডবলএইচ কোশ্চেন গুলো একেবারে ঠুটুস্থ করে ফেলবে না। কিভাবে পড়তে হয় আবারও দেখাই দিচ্ছি। when মানে কখন, when মানে যখন, what মানে কি, what মানে যা। দুইটা মানেই পাশাপাশি দেওয়া আছে, মুখস্থ করে ফেলবে। হোয়াই মানে কেন, হোয়াই মানে যে জন্য, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে যেথায়, হাউ মানে কিভাবে, হাউ মানে যেভাবে, হু মানে কে, হু মানে যে, হু মানে কারা, হু মানে যারা। এটা কিভাবে দেখেন, আমি বললাম যে হু ইজ কামিং, কে আসছে। খেয়াল করেন, হু ইজ কামিং, কে আসছে। পরেরটা দেখেন, এই একই হু মানে আবার কারা হয়। আমি বললাম হু আর কামিং, কারা আছে। হুর পরে আর বসে বহু বচন হয়ে গেছে, কারা অর্থ দিচ্ছে। এটা আমরা আরো পরবর্তী লেসনে বিস্তারিত শিখবো। তারপরে দেখেন হুইচ, হ্যাঁ, যেটাকে হুইচ মানে কোনটি, হুইচ মানে যেটি।
তারপরে হুজ মানে কারটি, হুজ মানে যারটি, হাউ মেনি মানে কতগুলো, হাউ মেনি মানে যতগুলো, হাউ মাচ মানে কতটুকু, হাউ মাচ মানে যতটুকু, হাউ অফেন মানে কতবার, হাউ অফেন মানে যতবার, এক নিঃশ্বাসে মুখস্থ করে ফেলবেন। হাউ ফার মানে কত দূর, হাউ ফার মানে যত দূর, আপাতত এইগুলোই মুখস্থ করবেন। এটা যেহেতু রিপিট পড়া, পাশাপাশি এখানে দেখেন প্রোনাউনের একটা ফর্মস আছে, এই ফর্মসটা আপনারা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এইগুলো মুখস্থ করা বলে এর 99% জিনিস আপনারা জানেন। খেয়াল করেন কি আছে, যেমন আই মানে আমি, খেয়াল করেন মি মানে আমাকে, মাই অথবা মাইন মানে আমার, মাই সেলফ মানে হচ্ছে আমার নিজের, উই মানে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার বা আওয়ার্স মানে আমাদের, আওয়ার সেলফ মানে আমাদের নিজের, ইউ মানে তুমি বা তোমরা, ইউ মানে তোমাকে বা তোমাদেরকে, ইয়োর বা ইয়োর্স মানে তোমার বা তোমাদের, হি মানে সে, তাই না, হিম মানে তাকে, হিজ মানে তার, হিমসেল মানে হচ্ছে সে নিজে। এই প্রত্যেকটা জিনিস আবারও বলতে খুব ছোটবেলার পড়া, যেইগুলো আমরা কেসে পড়তাম, তাই না, যে হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে পড়তাম যে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা পড়তাম। হ্যাঁ, এত কিছু আপনাদের সংজ্ঞার প্রয়োজন নেই, আপনারা এগুলো দেখে দেখে আই মানে আমি, তাই না, ইট মানে এটা, ইট মানে আবার ইহাকে হয়, এইগুলো আপনারা একটু রিভিউ করবেন, চর্চা করবেন, তাহলে এই মোটামুটি হচ্ছে আপনাদের পড়া। এবার আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ গ্রামার পার্টের লেসনে, যেই লেসনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে দেখব হচ্ছে টেন্স উইথ বি ভার্ব। আবারও বলতেছি, ইংরেজি ভাষার 50% থেকে 60% কাভার করা টেন্স। কোনো মানুষ যদি শুধু টেন্স জানে তাহলে সে তার কথা চালিয়ে যেতে পারে। টেন্সটা খুব ভালোভাবে বোঝা। আমরা জানি 12টা টেন্স আছে, এই 12টা টেন্সের 12টা লাগে না। যেইগুলো আমাদের দৈনন্দিন কথা বলতে দরকার হয় 6 থেকে 7টা টেন্স, সেই 6 থেকে 7টা টেন্স আমার মাথার মধ্যে সবসময় থাকবে। তাহলে ইংরেজির যত ভয় সবকিছু কেটে যাবে। অর্থাৎ অনেক সময় হয় না, আমরা ছোটবেলা থেকেই টেন্স গুলো পড়ে আসতেছি, সেই একই প্যাটার্নে আমরা টেন্স করব না, এটা এমন ভাবে টেন্স করব যাতে কখনোই না ভুলি। এবং আমরা পুরো গ্রামার পড়বো একটা স্ট্রাকচারে, একটা নিয়মে। আপনার দুইটা তিনটা ক্লাস একটু কষ্ট হবে বুঝতে, 2 থেকে 3টা ক্লাস গেলে আপনারা বুঝে ফেলবেন। আপনারা আমি বলার আগেই দেখবেন সেন্টেন্স বানায় ফেলতেছে না। তাহলে আমরা এখন দেখব টেন্স উইথ বি ভার্ব। টেন্স পড়ানোর আগে সাধারণ জিনিস মনে রাখবেন। টেন্সের কখনোই আমরা ছোটবেলায় যেভাবে টেন্সের সংজ্ঞা পড়াইতাম, টেন্স কাহাকে বলে, টেন্স কিভাবে চিনতে হয়, এসব কোনো কিছুই পড়াবো না। কিন্তু টেন্সের বিষয়ে আপনাদের টেন্সের যেটা সেন্স মানে কি, সেন্স মানে খেয়াল করেন, আমি বললাম, দেখেন আমি যখন বলতেছি একজনের নাম বললাম, ঠিক বা বললাম যে রোজিনা, খেয়াল করেন এই রোজিনা বলার সাথে সাথে আপনার মাথায় কি কাজ করছে, আপনার ব্রেনে কাজ করছে না যে রোজিনা একটা মেয়ের নাম। আবার বললাম দেখেন সাব্বির, যখনই সাব্বির বললাম আপনি বুঝে বলছেন যে সাব্বির একজন বেটা মানুষের নাম, একজন ছেলে মানুষের নাম। টেন্সের আপনি যখন কথা বলবেন তখন কথা শুনেই বুঝে ফেলতে পারবেন যে এটা কোন সেন্সে কথা বলতেছে। এইটা হচ্ছে টেন্স। তাছাড়া টেন্সের সংজ্ঞা মুখে এগুলো জীবনে কাজেও লাগে না, এগুলো পরীক্ষা পাশের জন্য আমরা ছোটবেলায় পড়ে পড়ে মুখস্থ করতাম। আচ্ছা, টেন্সের ক্ষেত্রে আপনারা যেই সেন্সটা মনে রাখবেন, এই জিনিস আপনাদের মাথায় খুব ভালোভাবে গেঁথে নেবেন। আমরা যখন কোনো কথা বলি বা কোনো কথা শুনি বা কোনো কিছু দেখি বা কোনো কিছু ঘটে, 3টার সময়ে ঘটে। কয়টার সময়? 3টার সময়। 3টার সময়। অর্থাৎ যে কোনো কিছু ঘটতে হলে 3টার সময়ের বাইরে হয় না। 3টার সময় কি কি, যেটা আমরা বাংলায় বললে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই 3 সময়ের বাইরে কোনো কিছু ঘটে না। মনে থাকবে, এই সেন্সটা আপনাকে বোঝা। অর্থাৎ আপনি যখনই কথা বলতে যাবেন, যখনই কোনো কিছু দেখবেন, কোনো কিছু শুনবেন, তাহলে আপনার সেন্স কাজ করবে এই 3 সময়ের বাইরে কোনো কিছু হবে না, তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। এই সেন্সটা কাজ করা, তাহলে যা কিছু আমরা বলি, যা কিছু দেখি, যা কিছু ঘটে 3 সময়ের বাইরে ছাড়া হয় না। যেটা হচ্ছে বাংলায় আমরা বলতেছি প্রেজেন্ট, বাংলায় বলতেছি বর্তমান, যেটা ইংরেজিতে বলতেছি প্রেজেন্ট, বাংলায় যেটা আমরা বলতেছি অতীত, যেটা ইংরেজিতে বলতেছি পাস্ট, ভবিষ্যৎ যেটা ইংরেজিতে বলতেছি ফিউচার। মূলত তাহলে কোনো কথা যখন বলবো এই 3 সময়ের বাইরে ছাড়া বলা যাবে না, তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এতটুকু তো আমরা ক্লিয়ার। আমরা মিউট করে রাখি। আচ্ছা, খেয়াল করি, এইটা যেমন টেন্সের ক্ষেত্রে সত্য, মানুষের পুরো জিন্দেগি, পুরো জীবনটা যদি 3 ভাগে ভাগ করে ফেলি,
তাহলে দেখবেন যে এই তিনটা একটা জগৎ মানুষের। যেমন আমরা পৃথিবীতে যেই জগতে আছি এটা একটা জগৎ, এটাকে প্রেজেন্ট হিসাবে ধরতে পারি। আচ্ছা, পৃথিবীতে আসার আগে একটা জগতে ছিলাম আমরা, সেটাকে পাস্ট ধরতে পারি। আচ্ছা, পৃথিবীতে আসার আগে যেই জগতে ছিলাম সেই জগতে বলা হয় হচ্ছে আমলে আরুয়া। যারা মাদ্রাসায় পড়ছেন, রুহের জগতে আমরা ছিলাম। হ্যাঁ, এখানে যারা যারা আছেন প্রত্যেকের সাথেই আমাদের ওই রুহের জগতে দেখা হয়েছিল। এমনটা না যে এই ক্লাসে আমাদের সাথে দেখা হচ্ছে অথবা এই দুনিয়াতে বাংলাদেশে এসে আমাদের দেখা হচ্ছে, বিষয়টা এরকম না। কারণ হচ্ছে এটা কিন্তু কোরআন বলতেছে যে ওই জগতে, ওই রুহের জগতে আল্লাহ আমাদের সাথে কথা বলেছিলেন। হ্যাঁ, এবং ওই জায়গা যাদের সাথে আমাদের দেখা হয়েছিল ঠিক পৃথিবীতে এসে তাদের সাথে আমাদের দেখা হবে। ওই জায়গায় যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল পৃথিবীতে এসে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হবে। ওই জায়গায় যাদের সাথে ঝামেলা ছিল পৃথিবীতে এসে তাদের সাথে আমাদের ঝামেলা ঝগড়াঝাটি হবে, মারামারি হবে। হ্যাঁ, কিন্তু ওই জগতের কথা ভুলে গেছি। কেমন ভাবে ভুলে গেছে? যেমন মায়ের পেটের ভিতর ছিলাম আমরা, এই কথা তো সত্য নাকি কোনো সন্দেহ আছে? এই কথা যেমন সত্য, কিন্তু মায়ের পেটের ভেতর যে দীর্ঘ সময় ছিলাম সেই সময় কিভাবে ছিলাম, কি করেছি, কোনো কিছুই আমাদের ব্রেনে নাই। ঠিক ওই রুহের জগতে, ওই জগতে আমরা কিভাবে ছিলাম, কি করেছি, কোনো কিছুই আমাদের মনে নাই। সেই জন্য আমরা ধরে নিতে পারি যে আমাদের যে দেখা হয়েছিল এটা কিন্তু বিশ্বাস করতে হবে। আমাদের ধর্ম মতো আমরা বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে না। সূরা বাকারার মধ্যে সম্ভবত এই কথা বলা হয়েছে যে আলাস্তু বি রব্বিকুম ক্বালু বালা। ওই জগতে, ওই রুহের জগতে আমাদের সবাইকে একসাথে আল্লাহ জিজ্ঞেস করেছিল যে আমি কি তোমাদের রব? সমস্ত কণ্ঠ, সমস্ত রূপ সেদিন উত্তর দিয়েছিল ক্বালু বালা। তারা সবাই একসাথে বলে উঠলো যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। হ্যাঁ, এটা কিন্তু সূরা বাকারার কথা। আচ্ছা, তাহলে আমি অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। হ্যাঁ, ক্লাস নিতে নিতে কখনো এমন হবে যে অন্য কথায় চলে যেতে পারে, আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, তাহলে যেটা বুঝাতে, চেঞ্জ বুঝাতে যে ঘটনা বলতেছিলাম, আমরা যদি আমাদের জিন্দেগিটা তিনটা সময়ে ভাগ করি, যে এই যে বর্তমান যে সময়, প্রেজেন্টে পৃথিবীকে আমরা বর্তমান ধরতে পারি, এবং আমাদের পৃথিবীতে আসার আগে যে জগতে ছিলাম সেটা একটা অতীত ধরতে পারতে, এবং আমাদের মৃত্যুর পর মনে করেন আর একটা জগৎ শুরু হবে, তাহলে আমাদের টেন্স বোঝাটা সহজ হয়ে যাবে। তাহলে মনে রাখবেন যে আমরা টেন্স যেহেতু বুঝতেছি, সেন্স যেহেতু বুঝতেছি, যে কোনো কথা শুনে বুঝতে হলে বা বলতে হলে তিনটা সময়ের বাইরে বলা যায় না। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তাই না? আচ্ছা, এখন আমরা শিখতেছি হচ্ছে টেন্স উইথ বি ভার্ব। আজকে বি ভার্বের তেমন কিছু পড়াবো না, আর শুধু বি ভার্ব গুলো চিনবো। এগুলো আবারও বলতেছি ক্লাস 4, 5, 6, 7, 8, 9 সেই সময়ের পড়া। সেই সময়ের পড়াগুলোই আমরা কিভাবে দৈনন্দিন ব্যবহার করে থাকি, প্রচুর পরিমাণ ব্যবহার করে থাকি, এবং ব্যবহার করতে গেলে অনেক সময় আমরা ভুল করি, সেই ভুল যাতে না হয় সেইগুলো আমরা শিখবো। এখন বি ভার্ব গুলো আমাকে একজন বলেন, বি ভার্ব কোনগুলো? কেউ কি বলবো বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were. ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, am, is, are, was, were, আর ভবিষ্যৎ হয়ে গেলে শ্যাল বি অথবা উইল বি। আচ্ছা, মনে রাখবো আমরা শ্যালটা শিখবো না। তাহলে শ্যাল বিটা এখান থেকে বাদ দিব, কারণ হচ্ছে আধুনিক গ্রামারে শ্যালের ব্যবহারটা নেই বললেই চলে। অর্থাৎ শ্যালটা এখন আউটডেটেড, যেটাকে আমরা ব্যাকডেটেড বলি। তাহলে সবার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব, সেই জন্য শ্যালটা আর শিখবো না। তাহলে আমরা মনে রাখবো am, is, are, was, were, will be, এইগুলোই হচ্ছে বি ভার্ব। যদিও উইলটা মডেল হিসাবে ধরা হয়, যেহেতু উইলের পরে বি ভার্ব ব্যবহারের ক্ষেত্রে আমরা বিটা নিয়ে যাচ্ছি এখানে, সেই জন্য আমরা এটা আপাতত বি ভার্ব হিসাবেই চিনতে পারি। তাহলে আমরা বি ভার্ব কিন্তু শিখে গেছি, am, is, are, was, were, will be। খেয়াল করেন এই তিনটাকে, ওই যে আমরা যে কথাটা বলছিলাম যে কোনো কথাকে, যে কোনো জিনিসকে তিনটা ভাগে ভাগ করে ফেলতে, সেই জন্য am, is, are কেও আমরা তিনটা ভাগে ভাগ করব। তাহলে am, is, are হচ্ছে আমরা যখন কথা বলবো তখন am, is, are কোন সময়ের জন্য ব্যবহার করব? প্রেজেন্ট, বর্তমানে কোনো কথা বলতে হলে আমাকে am, is, are ব্যবহার করতে হবে। was, were কোন সময়ের জন্য কথা বলবো? পাস্ট, অতীতের কোনো কথা বলার ক্ষেত্রে আমাকে was অথবা were ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে উইল বি। উইল বি আমি কখন ব্যবহার করব? ভবিষ্যতে কোনো কিছু বলতে হলে আমি উইল বি ব্যবহার করব, তাই না? এতটুকু কি ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমরা বি ভার্ব গুলো চিনে গেছি, এবং এই বি ভার্ব গুলো যে আবার তিনটা ভাগে ভাগ করে ফেললাম আমরা। am, is, are বর্তমানের জন্য দিয়ে দিলাম, was, were
অতীতের জন্য দিয়ে দিলাম, এবং হচ্ছে উইল বি ভবিষ্যতের জন্য দিয়ে দিলাম। এই 3 ভাগে ভাগ হয়ে গেল। এখন আমরা হচ্ছে খেয়াল করব কোন বাক্য শুরু হলে সাধারণত হা-বোধক বাক্য শুরু হলে সাবজেক্ট দরকার হয়। কি দরকার হয় বলেন তো? সাবজেক্ট। সাবজেক্ট দরকার হয়। আচ্ছা, সাবজেক্ট আসলে কি? এখানে কিছু সাবজেক্ট দেওয়া আছে, দেখেন আই, উই, ইউ, দে, একজনের নাম দেওয়া আছে রাসেল। তারপরে যেহেতু আমরা জানি যে পুরুষের ক্ষেত্রে হি বসে, রাসেলের পরিবর্তে হি বসাচ্ছি। তারপরে একজন মেয়ের নাম দেওয়া আছে সঞ্জিদা, মেয়েদের ক্ষেত্রে শি বসে। তারপরে ইট, মূলত এখানে কিছু সাবজেক্ট লেখা আছে। মূলত কি এইগুলোই সাবজেক্ট দুনিয়াতে, আর কোনো সাবজেক্ট নাই? হ্যাঁ, রিপ্লাই করি। সাবজেক্ট কি? সাধারণত আচ্ছা, আমরা এগুলোতেই জানি। আচ্ছা, সাধারণ এইগুলোতেই জানি। আচ্ছা, সাবজেক্ট মানে অনেক কিছুই সাবজেক্ট হয়। হ্যাঁ, চোখে যা কিছু দেখি, যা কিছু শুনি, সবই সাবজেক্ট। ভেরি গুড। আচ্ছা, আমরা যদি গ্রামার, যে কোনো গ্রামার খুলে দেখবেন সাবজেক্ট নিয়েই 15-20 পেজ আলোচনা আছে। হ্যাঁ, কত রকম। আচ্ছা, আমরা আজকে থেকে এক কথায় সাবজেক্ট মনে রাখবো। আমি চোখ দিয়ে যা কিছু দেখি তাই সাবজেক্ট। কি বললাম বলেন তো? চোখ দিয়ে যা কিছু দেখি তাই সাবজেক্ট। তাহলে আপনি চোখ দিয়ে যা কিছু দেখেন তাই সাবজেক্ট। যেমন আপনি মনে করেন আপনি যেখানে বসে আছেন, আপনার সামনে একটা ফোন আছে অথবা কম্পিউটার আছে, কম্পিউটারটা সাবজেক্ট হতে পারে। আচ্ছা, আপনি যে রুমে বসে আছেন সেই রুমটা সাবজেক্ট হতে পারে। আপনার চেয়ার, রুমে চেয়ার আছে, টেবিল আছে, আপনার ফ্যান আছে, আপনি যা কিছু দেখেন সেটাই সাবজেক্ট হতে পারে। তাহলে আজকে থেকে মনে রাখবো, আমরা যা কিছু দেখি সেটাই কি হয়? সাবজেক্ট। সাবজেক্ট হয়। এখন বেশ কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় না, সেইগুলো সাবজেক্ট হয়। তাহলে ওই সংজ্ঞাটার সাথে আরেকটা জিনিস মনে রাখবো, আমরা চোখ দিয়ে যা কিছু দেখি এবং হৃদয় দিয়ে যা কিছু অনুধাবন করি তাই সাবজেক্ট হয়। বেশ কিছু জিনিস আছে হৃদয় দিয়ে অনুধাবন করতে হয়, যেমন হচ্ছে লাভ। লাভ কি দেখা যায়? দেখা যায় না, এটাও সাবজেক্ট হয়। যেমন দেখবেন যে অনেক সময় ছেলেদের টি শার্টের উপর লেখা থাকে যে লাভ ইজ ব্লাইন্ড, এই জায়গায় লাভটা হচ্ছে সাবজেক্ট। ভালোবাসা অন্ধ, এভাবে লেখা থাকে। ঠিক একইভাবে দেখেন যে লেখা থাকে যে কাইন্ডনেস, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, তাই না? দয়া হচ্ছে মহৎ গুণ। এই জায়গায় কাইন্ড মানে দয়া, দেখেন কাইন্ডনেস এটা হচ্ছে কি সাবজেক্ট হয়ে গেছে। তারপর আমরা অনেক সময় এই বাক্যটা অনেকেই জানি, বা ওই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে হচ্ছে অনেস্টিটা সাবজেক্ট। অনেস্টি, মানুষের সৎ, এই জিনিসটা কি কখনো দেখতে পাই? কখনোই দেখা যায় না। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো, আমি চোখ দিয়ে যা কিছু দেখি এবং হৃদয় দিয়ে যা কিছু অনুধাবন করি সেই জিনিসটাই সাবজেক্ট হয়। এই সেন্সটা, এই জিনিসটা মনে রাখলে আমার জন্য সহজ হয়ে যাবে সাবজেক্ট চেনা। শুধু এইগুলোই সাবজেক্ট না, হ্যাঁ, দুনিয়ার সবকিছুই সাবজেক্ট। আমি যেটা দেখি মনে থাকবে। জি স্যার। তাহলে সাবজেক্ট কি আজকে থেকে ভুলবো? না স্যার। আপনি আপনার নাম ভুলে যাবেন, সাবজেক্ট বলবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন সাবজেক্ট তো চিনে ফেললাম। এখন এই সাবজেক্ট দেখবেন যে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট এক বচন হয়, বহু বচন হয়। অর্থাৎ সাবজেক্ট একজন হয়ে যায় আবার অনেকজন হয়ে যায়, তাই না? যদিও এখানে যেগুলো লেখা আছে এইগুলো যা আছে তাই, এইগুলো আর এস বাই এস যোগ করে বহু বচন করার দরকার হয় না। কিন্তু মনে করেন আমি বললাম কান্ট্রি, দেখেন যেটাকে কান্ট্রি বললাম, কান্ট্রি মানে একটা দেশ। যদি বলি অনেকগুলো দেশ, তাহলে এটাকে কি করলাম? কান্ট্রিজ। ঠিক একইভাবে সিটি, সিটিটা হচ্ছে দেখেন একটা সাবজেক্ট আপনি ধরলেন আপনি, কিন্তু আপনি যখন বলেন শহরগুলো কি বলেন? সিটিজ। তাহলে মনে রাখবেন যেইগুলো আমরা সাবজেক্ট বলি, এই সাবজেক্টের সাথে এস বা এ যোগ করে, অথবা কখনো কখনো শেষে ওয়াই থাকলে, যেমন কান্ট্রি থেকে কান্ট্রিজ হয়ে গেছে, সিটি থেকে সিটিজ হয়ে গেছে, ওয়াইটা আই হয়ে যায়, এর যোগ হয়। তাহলে মনে রাখবেন সাবজেক্ট কে যদি বহুবচন করতে হয় তাহলে এস বা এর যোগ করতে হয়। মনে রাখবেন 99 ভাগ সাবজেক্টের ক্ষেত্রে এস যোগ করেই বহুবচন করা হয়। ব্যতিক্রম কোথায়? ব্যতিক্রম দুই একটা জায়গায়। এক মিনিট স্যার, এই ক্লাসটা মানে নেক্সট 1 মিনিট টাইম আছে। আচ্ছা, আমার এখানে 3 মিনিট দেখাচ্ছে। এটা আগামী ক্লাসে, হ্যাঁ, এটা আমরা সময় পাবো না। এটা বিভার ইন ডিটেইলস আবার রিভিউ হবে আগামী ক্লাসে। আচ্ছা, তাহলে যেটা বলতাম সেটা বলেই শেষ করে দিই, যে অধিকাংশ সাবজেক্টের সাথে এস যোগ করেই ওটাকে বহুবচন বা প্লুরাল যেটা বলেন আপনারা, যেমন হচ্ছে কি সিটি থেকে সিটিজ, ফ্যান থেকে ফ্যানস, পেন থেকে পেন্স, তাই না? তারপর হচ্ছে ভিলেজ থেকে ভিলেজ, তারপর হচ্ছে টাউন থেকে টাউনস,
এইভাবে আমরা কি করি, এস বা কখনো কখনো ইএস যোগ করে, কখনো আইএস যোগ করে ওইগুলোকে বহুবচন করে ফেলি। আমি মূলত কিভাবে বুঝবো যে এস বা ইএস? মনে রাখবেন 99% ক্ষেত্রে শুধু এস যোগ করেই সাবজেক্টকে বহুবচন করে ফেলা হয়। কিছু ব্যতিক্রম আছে, ইএস যোগ হয়। ইএস যোগ হয় কোথায় কোথায়, এটা আগামী দিন লিখে দেখাবো। মূলত যদি কোনো সাবজেক্টের শেষে এস এইচ থাকে, তারপর হচ্ছে ডবল এস থাকে, এই ধরনের কিছু কন্ডিশন আছে। শেষে যদি হ্যাঁ এই ধরনের কিছু কন্ডিশন থাকে তাহলে ওইটা শেষে ইএস যোগ হয়। আর যদি শেষে ওয়াই থাকে, ওয়াই এর আগে একটা কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা আই হয়ে যায়, ইএস যোগ হয়। যেমন কান্ট্রি থেকে কান্ট্রিজ, সিটি, এইগুলো বেশি নাই। আবার বলতে এইগুলো নিয়ে টেন্স হওয়ার কিছু দরকার নেই, টেনশন করে, এইগুলো খুবই কম, হাতে গোনা 5-6টা, সিটি থেকে সিটিজ, কান্ট্রি থেকে কান্ট্রিজ। ঠিক আছে, তাহলে এই মোটামুটি সাবজেক্ট চিনে ফেলছি। সাবজেক্টকে এক বছর থেকে বহু বছর কিভাবে করতে হয় সেটা দেখলাম। আমরা বিভাগ চিনে ফেলছি, বিভাগকে 3টা ভাগে ভাগ করছি। আগামী দিন এই বিভাগ আমরা আরো ইন ডিটেইলস আলোচনা করব। বিভাগ দিয়ে আমরা কিভাবে লাখ লাখ সেন্টেন্স বানানো যায় সেই প্যাটার্নটা দেখব, এবং আমরা বলতেছি একটা মাত্র গ্রামারের স্ট্রাকচার দিয়ে পুরো গ্রামার শেষ করব। সেই আগামী দিন একটা সেই স্ট্রাকচারটাও দেখব। তাহলে যেহেতু আর 1 মিনিট আছে, কারোর কোনো কথা থাকলে বলতে পারে, তারা হলে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দেব। স্যার পিডিএফ ফাইলটা আমার ছেলের এটা দিয়ে দিছে, ও দিয়ে দিতেছে শেষ করে দেন। ইমেল। Okay, thank you very much. Time is very short. No more today. Till then, Allah Hafiz. ওকে।